এসএস ট্রাভেল থেকে টিকিট নিয়ে চলে গেলাম মালয়েশিয়া কয়েকদিন বেড়ানোর পর আবার ফিরে আসলাম বাংলাদেশে। তো মালয়েশিয়া থেকে আমরা একটা গ্রাব নামে একটা ট্যাক্সিতে উঠে চললাম আমরা মালয়েশিয়া এয়ারপোর্টের দিকে। আমরা এই এয়ারপোর্ট থেকে সরাসরি যাব শ্রীলঙ্কা 2 দিন থেকে, তারপর আমরা চলে যাব বাংলাদেশে। তো আমার এই 8 দিনের সুন্দরভাবে কাটালাম মালয়েশিয়াতে, এবং মালয়েশিয়া থেকে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে, তারপর প্লেনে করে আমরা যাব শ্রীলঙ্কায়। তো আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার থেকে কুয়ালালামপুর শহর থেকে আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আশেপাশে শহরের দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর দৃশ্য, এবং এই দৃশ্যের মাঝে আমরা মনোমুগ্ধকর সুন্দর রাস্তা, বাড়ি, বড় বড় দালান দেখতে পেলাম। তাই আমি ছবি তুলতে ভুল করি নেই, ভিডিওটা আমি করতে শুরু করলাম এবং রাস্তার অবস্থা দেখলাম। রাস্তাগুলা এত সুন্দর, এত নিখুঁত, এখানে কোনো ট্রাফিক নেই, কোনো জ্যাম নেই। তারপর আমরা যে ট্যাক্সিতে চললাম সেই ট্যাক্সিতে ছিল একটা মেয়ে, সে ট্যাক্সির ড্রাইভার ছিল। মেয়েটা খুব হাস্যোজ্জ্বল ছিল। আমি রাস্তার দিকে এদিক সেদিক তাকাতে হঠাৎ মেয়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম, ট্যাক্সি ড্রাইভারের সাথে। সে তার অনেক গল্প কাহিনী আমাকে বলল, আমি শুনলাম। সে 3 বোনের মধ্যে বড় বোন, তার কোনো ভাই নেই, বাবা মারা গেছে, এবং বাবা মারা যাওয়ার পর তার সংসার চালাতে হয়, তাই সে নিজেই গাড়ি চালিয়ে উপার্জন করে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার কোনো প্রবলেম হয় না ট্যাক্সি চালাতে? অনেক ধরনের লোক গাড়িতে উঠে। তখন বলল, না, আমাদের মালয়েশিয়া খুব সিকিউরিটি এলাকা, খুব নিরাপত্তা, এখানে কোনো প্রবলেম হলে সাথে সাথে আমরা একটা কল দিলেই পুলিশ চলে আসবে, এবং আমাদের লোকেশন খুঁজে বের করতে কোনো অসুবিধা হবে না। তাই আমিও ট্যাক্সি ড্রাইভারের সাথে অনেকক্ষণ গল্প করতে করতে আমরা ছুটে চললাম, এবং আমি এবং আমার স্ত্রী। তো দুজন রাস্তার দিকে তাকালাম এবং মনোমুগ্ধকর দৃশ্য দেখলাম, এবং মেয়ে ড্রাইভারকে দেখলাম, সে এত সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে, আমি অবাক হয়ে গেলাম, এবং এত শৃঙ্খলের মধ্যে গাড়ি চালাচ্ছিল। তো রাস্তার আশেপাশের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ দেখলাম একটা পয়েন্টে টুল নেওয়া শুরু হচ্ছে। এই টুলে আবার লাইনে দাঁড়াতে হবে কি না জানি না, তবে দেখলাম যে মেয়েটা দ্রুত গাড়িটা চালিয়ে এই টুলের সামনে চলে আসলো, এবং সে তার কার্ড বের করে কার্ডটা পাঞ্চ করলো, অটোমেটিকলি টাকা এখান থেকে নিয়ে নিল, এবং বেশি সময় নেয়নি, মাত্র 2 সেকেন্ড সময়ের মধ্যে টাকাটা কেটে নিল। আমরা চলা শুরু করলাম সেই এয়ারপোর্টের দিকে, মালয়েশিয়া এয়ারপোর্ট, এবং খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে থাকলাম, এবং অবাক হয়ে রইলাম এত সুন্দর দেশ। এবং পাশাপাশি মেয়েটাকেও দেখলাম, সেও গাড়ি চালাচ্ছে এত সুন্দর নিখুঁতভাবে, যেন মনে হচ্ছে যে আমরা গাড়িতে না, বাসায় বসে আছি, এবং খুব ধীর সুস্থভাবে গাড়ি চালাচ্ছিল, এবং গাড়ির গতি ছিল অত্যন্ত প্রচুর, 120, 110 এই গতিতে গাড়ি চালাচ্ছিল মেয়েটা। যাই হোক, আমরা দেখতে দেখতে, আশেপাশে দেখতে দেখতে আমরা চলে আসলাম মালয়েশিয়া এয়ারপোর্টের খুবই কাছাকাছি, এবং এয়ারপোর্টটা আমাদের এখান থেকে মাত্র আর 5 মিনিটের রাস্তা। কুয়ালালামপুর থেকে এয়ারপোর্টে আসতে সময় লাগে ট্যাক্সিতে 45 মিনিট, বাসে 1 ঘন্টা, এবং ট্রেনে আসলে লাগে
23 মিনিট। তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এয়ারপোর্টে পৌঁছে আমি এয়ারপোর্টের দৃশ্যগুলো দেখলাম। মালয়েশিয়া এয়ারপোর্ট এত সুন্দর, এত শৃঙ্খল, এত পরিষ্কার, যা আপনি কল্পনা করতে পারবেন না। এখানে কোনো হইচই নাই, কোনো লোক কাউকে পৌঁছাতে আসলে তাদেরকে বাইরে দাঁড়াতে হয় না, তারা সরাসরি ভিতরে চলে যায়। তা আমি এই দৃশ্য দেখতে দেখতে একটু এয়ারপোর্টের বাইরের দিকে তাকালাম। সেখানে দেখলাম কিছু লোক এক পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, যেখানে সিগারেট খাওয়ার অনুমতি আছে, এবং তারা এখানে সিগারেট ধরাচ্ছে। মেয়েরাও আছে, বিভিন্ন দেশের মেয়ে ছেলে সবাই মিলে সিগারেট খাচ্ছে। আর আমি আশেপাশে এলাকাগুলা তাকাচ্ছি, এয়ারপোর্টের দৃশ্যগুলো দেখছি, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আপনারা যদি মালয়েশিয়া আসেন, এয়ারপোর্টে আপনি এইখানে সারাদিন কাটাতে পারবেন এয়ারপোর্টের দৃশ্য দেখতে দেখতে। যাই হোক, আমি তাকালাম একটা টার্মিনালের দিকে, অনেক দূরে টার্মিনালটা। এই টার্মিনাল থেকে সম্পূর্ণ এয়ারপোর্টের অংশটুকু দেখা যায়। আমি এই টার্মিনালের ভিডিও করতে ভুল করিনি। তারপর আমার স্ত্রী দাঁড়িয়েছিল, আমি তাকে বললাম যে আমি ছবি তোলা হয়ে গেছে, চলো এখন আমরা ভিতরে যাই, ভিতরের দৃশ্যগুলো দেখি। তখন আমার স্ত্রী আমাকে সাথে করে নিয়ে এবং আমরা দুইজন একসাথে চলে গেলাম এয়ারপোর্টের ভিতরে, এবং ভিতরের দৃশ্য দেখার জন্য আরও উৎফুল্ল ছিলাম যে ভিতরে দেখতে কেমন। তো যাই হোক, আমি আমার স্ত্রীকে সাথে নিয়ে চলে গেলাম এয়ারপোর্টের ভিতরে। আমি এয়ারপোর্টের ভিতর ঢুকে দেখলাম আশেপাশে এলাকায় সবাই সারিবদ্ধভাবে এক এক এয়ারলাইন্সের লাইনে এক এক গ্রুপ দাঁড়িয়ে আছে, এক এক দেশের লোক দাঁড়িয়ে আছে, যেমন সৌদি, কাতার, এমিরেটস, বিভিন্ন দেশের লোক। তারপর আপনার ফরেন কান্ট্রির পশ্চিমা দেশের লোকগুলা, তারপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সবাই। তারপর আমরা এখান থেকে ইমিগ্রেশন শেষ করে এই এয়ারপোর্ট থেকে 2 নম্বর এয়ারপোর্ট, অর্থাৎ মেন এয়ারপোর্ট যেখান থেকে আমরা ফ্লাইট ধরবো, প্লেনে উঠবো, সেখানে আমরা চলে গেলাম আরেক ট্রেনে, যেখানে কোনো টাকা লাগে না। এই ট্রেন আমাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে ট্রানজিট এয়ারপোর্ট আছে সেখানে। আমরা ওই এয়ারপোর্টের দৃশ্যটাও দেখলাম, আশেপাশে খুব সুন্দর প্লেনগুলো দেখা যাচ্ছে এবং বিমানগুলো এক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছিল। যাই হোক, আমরা এই ট্রেন থেকে পরবর্তী এয়ারপোর্টে নেমে আমরা দৃশ্যগুলো আরও সুন্দরভাবে দেখতে থাকলাম। আমরা যে এয়ারপোর্টে ইমিগ্রেশন করেছি সেই এয়ারপোর্ট থেকে যেখানে বিমানগুলো দাঁড়িয়ে আছে সেই এয়ারপোর্টে ট্রেনে রাস্তা হলো মাত্র 6 থেকে 7 মিনিট। আমরা 6-7 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম যেখানে বিমান ওঠানামা করে সেই এয়ারপোর্টে, এবং আমাদের সাথে প্রচুর যাত্রীরাও ছিল। তারা বিভিন্ন এয়ারলাইন্সে, বিভিন্ন বিমানে যাওয়ার জন্য বিভিন্ন গেটে তারা যাচ্ছে। আমিও তাদের সাথে হাঁটা শুরু করলাম এবং এয়ারপোর্টে গিয়ে জিজ্ঞেস করলাম এখানে কোথায় আমাদের বিমান আছে। যেহেতু আমরা শ্রীলঙ্কা যাব, আমরা জিজ্ঞেস করলাম ইনফরমেশনে শ্রীলঙ্কা এয়ারলাইন্স কোত্থেকে যায়। তখন আমাদেরকে বলল C1 থেকে আপনারা শ্রীলঙ্কা এয়ারপোর্টে যেতে পারবেন। আমরা চলে গেলাম শ্রীলঙ্কার যেখানে বিমান
ওঠানামা করে সেখানে। এবং আমরা যাওয়ার পথে অনেক ডিউটি ফ্রি শপ এবং বিভিন্ন দোকান, ভালো ভালো বিভিন্ন ব্র্যান্ডের দোকান দেখতে দেখতে পৌঁছে গেলাম বিমানের কাছাকাছি। তারপর আমরা বিমানে উঠলাম। বিমানে শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আমাদেরকে স্বাগত জানালো। আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের যেখানে বসার জায়গা, সেই জায়গায়। তখন ওই মুহূর্তে অন্য কোনো যাত্রী উঠে নেই, আমাদেরকেই প্রথম ঢোকানো হয়েছে, যেহেতু আমরা টিকিটটা সেইভাবে কেটেছিলাম। যদিও বিজনেস ক্লাস না, তারপরও আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য সিটে এবং আমরা বসে গেলাম। ততক্ষণ পর্যন্ত কোনো যাত্রীকে ভিতরে ঢুকতে অ্যালাউ করে নেই। আমরা যখন বসলাম, আমাদের সাথে আরও কয়েকজন ছিল। তারা বসার পর পরবর্তীতে যাত্রীদের ঢোকার অনুমতি দিল এবং যাত্রীরা সবাই উঠতে শুরু করলো শ্রীলঙ্কা এয়ারলাইন্সে। যাত্রীরা সবাই বসার পর বিমানটি শ্রীলঙ্কার পথে যাত্রা শুরু করলো। আমরা মালয়েশিয়া এয়ারপোর্ট ছেড়ে দিলাম। আকাশে বিমান উঠতে লাগলো এবং আমরা অনেক উপরে উঠে গেলাম। তার মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে শ্রীলঙ্কা এয়ারপোর্ট পর্যন্ত যেতে 3 থেকে 3.5 ঘন্টা লেগে যায়। আমরা এই 3 থেকে 3.5 ঘন্টায় সিটের পিছনে স্ক্রিনে আমরা দেখতে থাকলাম কত দূর আসলাম এবং কোথায় আছি বর্তমান, সে অবস্থান নির্ণয় করলাম আমরা স্ক্রিনের মাধ্যমে। এবং তারপর আমরা সময় গুনতে লাগলাম কতক্ষণে আমরা পৌঁছে যাব। ঠিক 3 ঘন্টা 20 মিনিট পর শ্রীলঙ্কার আমরা নেমে গেলাম। শ্রীলঙ্কার এয়ারপোর্টের নাম হলো বান্দারনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা সেখান থেকে নেমে হাঁটা শুরু করলাম সরাসরি ইমিগ্রেশনের দিকে।
শ্রীলঙ্কা এয়ারপোর্টে ছবি তোলা নিষেধ ছিল। যেখানে ইমিগ্রেশন আছে সেখানে আমরা ছবি না তুলে আমরা ইমিগ্রেশন ক্রস করলাম এবং তারপর সেখান থেকে আমরা বের হয়ে গেলাম বাইরের দিকে। সেখানে গিয়ে আমরা একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল, অর্থাৎ সিএনজি বাংলাদেশে বলে, আর সেখানে সিএনজিকে বলে টুকটুক। আমরা সেই টুকটুকে উঠে গেলাম। টুকটুক চলছে, আমরাও চারিদিকে দেখছি, এখানকার আবহাওয়া সম্বন্ধে জানছি। আবহাওয়াটা একটু গরম এবং আশেপাশে দেখা যাচ্ছে খ্রিস্টানদের চার্চ, মসজিদ এবং বৌদ্ধদের প্রার্থনার স্থান। আমরা চলতে চলতে আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম, যেখানে আমরা থাকবো 2 দিনের জন্য। আমরা সেখানে 2 দিন থাকলাম এবং 2 দিন থাকার পর আমরা সেখান থেকে আবার 2 দিন পর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করলাম। এয়ারপোর্টে যদি নামার পর আপনি প্রথম যাবেন নিগম্বা শহরে। সেই নিগম্বা শহরটা আমি দেখিয়েছি আপনাকে আগের এপিসোডে। এবং যদি আপনি কলম্বো সিটিতে যেতে চান সেখানেও যেতে পারবেন। কলম্বো সিটিও কিছু ঘোরার জায়গা আছে, দেখার জায়গা আছে, ভালো ভালো দৃশ্য আছে। আর নিগম্বাতে দেখার মতন আছে সমুদ্র সৈকত, যেখানে ভারত সাগর আমরা আগের এপিসোডে আমরা দেখিয়েছি। আমরা চলে আসলাম এয়ারপোর্টে, শ্রীলঙ্কা এয়ারপোর্টে, আবার বন্দর নায়ক এয়ারপোর্ট। সেখান থেকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করব। শ্রীলঙ্কা এয়ারপোর্টে আশেপাশে সেখানেও দেখলাম অনেক ডিউটি ফ্রি শপ। ডিউটি ফ্রি শপে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আইটেমগুলো রাখা আছে, যেমন প্রসাধনী, কাপড় চোপড়, জামা কাপড়। যারা বাইরে থেকে আসে তারা এখানকার ট্র্যাডিশনাল জামাগুলো কিনে নেয়। এবং এখানে যারা এক দেশ থেকে আরেক দেশে যাবে, ট্রানজিট বলা যায়, এখানে নেমে শ্রীলঙ্কার থেকে আরেক প্লেনে চড়ে অন্য কোনো দেশে চলে যায়। আমরা সেখানে অনেকক্ষণ অবস্থান করার পর আবার বিমানে চড়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম। আমরা শেষমেশ বিমানে চলে গেলাম শ্রীলঙ্কা এয়ারলাইন্সে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্রীলঙ্কা এয়ারলাইন্স। এখানে মোট 290 জনের আসন, বসার আসন আছে। আমরা বিমানে চড়ে গেলাম এবং বিমানে চড়ে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে, অর্থাৎ হজরত শাহজালাল বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। শ্রীলঙ্কা থেকে ঢাকার দূরত্ব ঘন্টা হিসাব করলে 3 ঘন্টা 20 মিনিট সময় লাগে। আমরা সেই 3 ঘন্টা 20 মিনিট পর বাংলাদেশে পৌঁছে যাব।
এই সময়ের মধ্যে আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল, যেখানে শ্রীলঙ্কার ট্রেডিশনাল খাওয়া ছিল। এটা ছিল 2 ধরনের ভাত এবং মুরগির মশলা, মুরগি সহ, এবং আমাদেরকে দিয়েছিল জুস। তারপর আমরা সেটা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং আমি স্ক্রিনে লক্ষ্য করলাম আমাদের গন্তব্য আর কত সময় লাগবে। 12 মিনিট সময় দেখে আমরা প্রস্তুত হলাম বিমান থেকে নামার জন্য। আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরে নেমে যাব। আমরা কিছুক্ষণের মধ্যে নেমে গেলাম এবং আমাদের কিছু ছেলে মেয়েদের জন্য কসমেটিক এবং কিছু জামা কাপড় নিয়েছিলাম, সেগুলোর জন্য আমরা অপেক্ষা করলাম বেল্টে। তারপর আমাদের লাগেজ নিয়ে আমরা বের